जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे त्वयोश्रित्वा प्रणमामि মুহুর্মুহু। বেলুড় রামকৃষ্ণ সংঘের সংঘাধ্যক্ষ পরম্পরা গ্রন্থ থেকে পাঠ, পৃষ্ঠা সংখ্যা 184। স্বামী মাধবানন্দ। নির্মল দিন দিনই সাধন ভজনে অধিকতর মনোনিবেশ করিতে লাগিলেন। ফলে বিশ্ববিদ্যালয়ের পড়াশোনায় ঔদাসীন্য উত্তরোত্তর বাড়িয়াই চলিতেছিল। এমন সময়ে একদিন অস্থির হইয়া পুরীতে রাজা মহারাজের নিকট গিয়া উপস্থিত হন। উহা 1909 খ্রিস্টাব্দের আগস্টের ঘটনা। মহারাজের নিকটে সরল অন্তরে নির্মল নিবেদন করিলেন, মহারাজ, সংসার ভালো লাগছে না, তাই আপনার কাছে এসেছি। মহারাজ শুনিয়া খুব আশীর্বাদ করিয়া বলিলেন, ভগবানই শুভ, সংসার অশুভ। কিন্তু সেই যাত্রায়ও সংসার ত্যাগ তাহার হয় নাই। বাড়ি হইতে জনৈক আত্মীয় পুরীতে আসিয়া আবার তাহাকে জোর করিয়া ফিরাইয়া আনেন এবং পুনরায় পড়াশোনায় মন দিতে উপদেশ করেন। পিতা নানা আবেদন নিবেদন করিয়া, কখনো বা মৃদু শাসন করিয়া বৈরাগ্যবান পুত্রকে সংসারে বাঁধিবার চেষ্টা করিতে থাকেন। MA পরীক্ষার পরেই পুত্রকে তিনি বিলাতে উচ্চতর শিক্ষা গ্রহণের জন্য পাঠাইবেন, ইহাও তখন একরূপ স্থির ছিল। কিন্তু নির্মলের ভাগ্যবিধাত্রী অলক্ষ্যে থাকিয়া হাসিতেছিলেন। নির্মলের হাতে এই সময়ে সহসা স্বামী বিবেকানন্দের ইন্সপায়ার্ড টকস বইখানি আসিয়া পড়ে। স্বামীজির উদ্দীপনাময়ী শক্তি এই বইটির প্রতিছত্রে। নির্মলের পক্ষে আর অপেক্ষা করা সম্ভবপর হইল না। তাহার নিজের ভাষায়, তখন কলকাতায় একটা প্রাইভেট মেস এ থাকতাম। স্বামীজির ইন্সপায়ার্ড টকস আমার হাতে আসে। এই বই পড়ে আমার মনে বৈরাগ্যের আগুন আবার জ্বলে উঠল। মনে হলো, কি হবে ছাই এই ইউনিভার্সিটির ডিগ্রি নিয়ে। কিছুদিন পরেই মঠে চলে আসি। এই তৃতীয়বার, এবার কিন্তু সাকসেসফুল। তখন 1910 খ্রিস্টাব্দের জানুয়ারি। নির্মল মঠে চলিয়া আসিয়াছেন। স্বামী শুদ্ধানন্দজি এই সংবাদ তাহার পিতার নিকট পত্র লিখিয়া জানাইয়া দেন। পিতা কিন্তু এইবারও চেষ্টার ত্রুটি করেন নাই। জ্যেষ্ঠ তাত বৈদ্যনাথবাবু এইবার স্বয়ং মঠে চলিয়া আসেন স্নেহের ভ্রাতুষ্পুত্রকে ফিরাইয়া লইবার জন্য। উত্তরকালের স্মৃতি প্রসঙ্গ। এবার জ্যাঠামশাই বৈদ্যনাথবাবু আসেন। বাবুরাম মহারাজ ওঁর ছাত্র, কাজেই তিনি ওকে খুশি করার জন্য আমাকে বললেন, উনি এত কষ্ট করে এত দূর এসেছেন, তা তুমি বাড়ি গেলে আমাদের কোনো আপত্তি নেই। আমার কিন্তু আর ফিরে যাওয়ার ইচ্ছে একদম নেই। অথচ বাবুরাম মহারাজ জ্যাঠামশাইয়ের সামনে বারবার বলছেন যাওয়ার জন্য। ওদিকে সুধীর মহারাজ শুদ্ধানন্দজি কিছু দূরে একটা থামের আড়ালে দাঁড়িয়ে চোখ ইশারা করে আমায় যেতে নিষেধ করছিলেন দেখলুম। যাক, সুধীর মহারাজের ইঙ্গিতে বুকে যেন বল পেলুম। শেষ পর্যন্ত যেতে হলো। তবে একসঙ্গে না গিয়ে একই ট্রেনে পৃথকভাবে রিটার্ন টিকিট করে যাই, এ বুদ্ধি সুধীর মহারাজই দিয়েছিলেন। ওরা গেলেন হাওড়া হয়ে, আর আমি গেলুম বালি থেকে, কিন্তু একই ট্রেনে। জ্যাঠামশাই পরে বলেছিলেন, একসঙ্গে এলে কি দোষ ছিল, একসঙ্গেই এলি না কেন? আমি কিন্তু ইচ্ছে করেই ওদের সঙ্গে যাইনি। ওরা গেরস্থ, গালফ অফ ডিফারেন্স। যাক,
3-4 দিন বাড়িতে থেকে সবাইকে বুঝিয়ে সুঝিয়ে আবার মঠে চলে আসি। আর কোনো হাঙ্গামা হয়নি। আসবার সময়ে মায়ের চোখে জল দেখেছিলাম। মঠে যোগদানের কিছুদিনের মধ্যেই নির্মল মায়াবতী অদ্বৈত আশ্রমের কর্মী মনোনীত হইলেন। মায়াবতী যাত্রার পূর্বে স্বামী বিরজানন্দজির সহিত জয়রামবাটিতে গিয়া শ্রী শ্রী মাকে দর্শন করিয়া আসিবার এক অপূর্ব যোগাযোগও নির্মলের ভাগ্যে মিলিয়া গেল। এই কালের স্মৃতি প্রসঙ্গে তিনি পরে লিখিয়াছিলেন, দ্বিতীয়বার জয়রামবাটি যাই 1910 খ্রিস্টাব্দের গ্রীষ্মের প্রারম্ভে মঠের ভূতপূর্ব অধ্যক্ষ পূজনীয় বিরজানন্দ স্বামীর সহিত। তখন তিনি মায়াবতী অদ্বৈত আশ্রমের অধ্যক্ষ। মনে আছে, মা তাহার প্রিয় সন্তানকে অতি যত্নের সহিত খাওয়াইয়াতে ব্যগ্র ছিলেন। সেই সময়ে তাহার শ্রীমুখ হইতে শুনি যে ঠাকুরই সব, সাধন ভজন সকলের সহজসাধ্য নয়, উহা মাথা ঠান্ডা রাখিয়া করিতে হয় এবং সঙ্ঘের কাজ ঠাকুরেরই সেবা। সঙ্ঘের কাজ যে ঠাকুরেরই সেবা, মাতৃমুখের এই বাক্য নির্মল তাহার সমগ্র জীবন ব্যাপিয়া পরম শ্রদ্ধায় সাধিয়াছেন। বস্তুত তাহার দৈনন্দিন জীবনচর্যাতেও মায়ের শ্রীমুখের এই বাণীটি যেন অভিব্যক্ত হইত। জয়রামবাটি হইতে মঠে ফিরিবার পরে নির্মল হিমালয়ের শান্ত গম্ভীর আবিষ্টনীতে অবস্থিত মায়াবতীতে প্রেরিত হন। এখানেই 1911 খ্রিস্টাব্দে স্বামী বিরজানন্দজি তাহাকে ব্রহ্মচর্য ব্রতে দীক্ষিত করেন। অতঃপর 1912 খ্রিস্টাব্দের অধিকাংশ কাল তিনি হরিদ্বার, ঋষিকেশ প্রভৃতি অঞ্চলে মাধবরী বৃত্তি অবলম্বন করিয়া তপস্যাদিতে অতিবাহিত করিয়াছেন। এই সময়ে কনখলে স্বামী ব্রহ্মানন্দজির পবিত্র সান্নিধ্য তিনি পাইয়াছেন। কনখলে স্বামী তুরীয়ানন্দজির সংস্পর্শে আসিবার এবং তাহার নিকট শাস্ত্রাদি অধ্যয়নের সুযোগও এই কালের মধ্যে তাহার ভাগ্যে জুটিয়াছিল। শোনা যায়, পূজ্যপাদ হরি মহারাজ নাকি নির্মলের সম্পর্কে খুব উচ্চ মন্তব্য করিতেন। তাহার ত্যাগ বৈরাগ্য সমুজ্জ্বল ভবিষ্যতের ইঙ্গিত নাকি বহুবার দিয়াছেন। কিছু কাল পরে বাংলাদেশে প্রচণ্ড বন্যার ফলে বর্ধমান অঞ্চলে ভীষণ তাণ্ডব শুরু হওয়ায় মঠ কর্তৃপক্ষের নির্দেশে ব্রহ্মচারী নির্মল উত্তরাখণ্ড হইতে নামিয়া আসিয়া বন্যাপীড়িত নারায়ণদের সেবায় আত্মনিয়োগ করেন। এখন হইতে বাকি জীবন তাহাকে আমরা ধ্যান, তপস্যা ও কর্মের বহু বিচিত্র পরিবেশের মধ্যে দেখিতে পাইব। তবে যেখানে যে পরিবেশেই তিনি ছিলেন, সেখানেই তিনি সবই ঠাকুর মায়ের নিকট হইতে লব্ধ এই মন্ত্রকে প্রাণপণে সাধন করিয়াছেন, সফলও হইয়াছেন। মাতৃভক্ত এই বীর সন্তানকে একজন সাধারণ সৈনিক হইতে শুরু করিয়া মহিমান্বিত সেনাপতির পদ পর্যন্ত সর্বত্রই সমান গৌরব বা স্বয়ংই প্রদান করিয়াছেন। ইহাতে আর সন্দেহের অবকাশ নাই। মঠে বাসকালে শ্রীরামকৃষ্ণ সন্তানদের দিব্য সংস্পর্শ নির্মলকে অধ্যাত্ম জীবন গঠনে প্রচুর সহায়তা করিয়াছিল। ইহার উল্লেখ বাহুল্য। রামকৃষ্ণ মিশনের বাংলা মুখপত্র উদ্বোধন এর সম্পাদনায় তিনি স্বামী শুদ্ধানন্দজির সুযোগ্য সহকারী ছিলেন। নির্মলের সংঘ জীবনে স্বামী শুদ্ধানন্দজির সহায়তা ও সাহচর্য তাহাকে উত্তরকালের একজন আদর্শ সঞ্চালক হইতে যথেষ্ট সাহায্য করিয়াছে। 1913 খ্রিস্টাব্দের শেষের দিক হইতে প্রায় 2 বৎসর কাল তিনি উদ্বোধনেই থাকিতেন। শ্রী শ্রী মা কলিকাতায় আসিলে উদ্বোধনেই অবস্থান করিতেন।
সুতরাং ব্রহ্মচারী নির্মলের পক্ষে মাতৃসন্নিধির উহা এক অপূর্ব সুযোগ ছিল। তখনকার নিত্যনিয়মিত মাতৃচরণ বন্দনার স্মৃতি তিনি পরবর্তী জীবনেও আবেগের সহিত উল্লেখ করিতেন। 1916 খ্রিস্টাব্দের জানুয়ারি মাসে শ্রী শ্রী স্বামীজির পূর্ণ আবির্ভাব তিথিতে শ্রীমৎ ব্রহ্মানন্দজি মহারাজ নির্মলকে সন্ন্যাস দীক্ষা প্রদান করেন। সন্ন্যাসপ্রাপ্ত নূতন দেহের নাম হইল স্বামী মাধবানন্দ। সন্ন্যাস গ্রহণের ঠিক পূর্বে তিনি ব্রহ্মানন্দজি মহারাজের পবিত্র সাহচর্যে কিছুকাল পূর্ববঙ্গের নানা স্থানে সফর ও আসামের কামাখ্যা তীর্থাদি দর্শন করিয়া আসিয়াছিলেন। 1917 খ্রিস্টাব্দে কর্তৃপক্ষ মাধবানন্দকে পুনরায় মায়াবতী অদ্বৈত আশ্রমে কর্মীরূপে প্রেরণ করেন। পরে 1918 খ্রিস্টাব্দের এপ্রিলে মায়াবতীর তদানীন্তন অধ্যক্ষ স্বামী প্রজ্ঞানন্দজির তিরোধানের পর মাধবানন্দই ওই গৌরবমণ্ডিত পদে মনোনীত হন। তখন হইতে 1927 খ্রিস্টাব্দে আমেরিকায় বেদান্ত প্রচারক রূপে যাত্রার পূর্ব পর্যন্ত তিনি অদ্বৈত আশ্রমের অধ্যক্ষ ছিলেন। তাহার অধ্যক্ষতাকাল মায়াবতীর ইতিহাসে এক স্বর্ণ যুগ বলা চলে। তাহার পরিচালনায় প্রবুদ্ধ ভারত পত্রিকা তথা শ্রী রামকৃষ্ণ বিবেকানন্দের ভাবধারা প্রচারে অদ্বৈত আশ্রমের ভূমিকা তখন এক বিশেষ গুরুত্বপূর্ণ পর্যায়ে উন্নীত হইয়াছিল। এই সময়ের মধ্যে তাহাকে বহুবার ভ্রমণও করিতে হয়। বিশেষত তাহার গুজরাট ভ্রমণ ও তথায় ঠাকুর স্বামীজির ভাবপ্রচার সবিশেষ উল্লেখযোগ্য। রাজকোট আশ্রমের প্রতিষ্ঠার মূলেও মাধবানন্দজির উদ্যোগ ও প্রয়াস স্মরণীয়। মায়াবতীর ইতিহাসে স্বামী মাধবানন্দের নাম অবিস্মরণীয়। তাহারই প্রচেষ্টায় 1920 খ্রিস্টাব্দের মে মাসে কলিকাতায় অদ্বৈত আশ্রমের শাখা কার্যালয় স্থাপিত হয়। শুধু প্রবুদ্ধ ভারত নহে, এই কালের মধ্যে তিনি সমন্বয় নামে একটি হিন্দি মাসিক পত্রিকাও অদ্বৈত আশ্রম হইতে প্রকাশ করিতে থাকেন। তিনি স্বয়ং উহার সম্পাদকও ছিলেন। প্রসঙ্গত উল্লেখযোগ্য, তাহার হিন্দি ভাষায় অধিকারও ছিল অসাধারণ। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত ও স্বামীজির অনেক গ্রন্থের তিনি হিন্দি অনুবাদ করেন। বিখ্যাত হিন্দি কবি নিরালাজি এই কার্যে তাহার সহযোগী ছিলেন। হিন্দি গ্রামার অ্যাট এ গ্ল্যান্স এবং বেঙ্গলি গ্রামার অ্যাট এ গ্ল্যান্স মাধবানন্দজির বহুমুখী প্রতিভার নিদর্শন। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম।